নমস্কার, আমি নলিন। আর আমি এখন হচ্ছি শ্রীরামপুরে। শ্রীরামপুর মানেই বুঝতেই পারছেন, এটা ঠাকুরের নামের জায়গা। আর পাশাপাশি কবিতা। তো বাসার কবিতা কেমন আছে? সবসময় ভালো আছি। আর আমি আশা করি যে জনগণও ভালো থাকতে হবে। ভালো আছেন সবাই? আমরা কবিতা একটা কথা বলি, কোশ্চেন করবো আমি এটা নিয়ে। কালকে রিসেন্টলি একটা লাইভ দেখলাম। একটা লাইভ নিয়ে, এই যে লাইভ নিয়ে কালকে বসেছিল, ওটা নিয়ে অনেকদিন আগে অনেকদিন অনেক ছোট ছোট বাচ্চারা কথা বলে। অ্যাকচুয়ালি ইউথ কথা বলে না। ওটা হলো শ্রীরামপুর, মানে রাম মাসিটা রামের মন্দিরটা নিয়ে। ওটা নিয়ে কি বলতে পারি? দেখুন, এই যে আমরা শ্রীরামপুরে থাকি, আমরা এখন শ্রীরামপুর মাহেশে আছি। শ্রীরামপুর নামটা কোথা থেকে এলো? সবাই বলে এটা একটা ডেনিশ কলোনি। ঠিক আছে, ডেনিশরাও ডেনস ওইদিকে কলেজের দিকে ডেনসরা এখানে ছিল। একটা ক্যানাল যায় বেনেপাড়া বলে একটা জায়গা আছে রায়ঘাটের ওদিকে। বেনেপাড়াতেও যে ডেনিশরা ক্যানাল বানিয়েছিল ওখান দিয়ে যায়। তো এগুলো সব ঠিক আছে, কিন্তু শ্রীরাম নামটা কোথা থেকে এলো? সবাই হয়তো জানে না। 14 নম্বর ওয়ার্ড দে স্ট্রিট প্রাচীন একটি রাম মন্দির আছে, রাম সীতা মন্দির যেটাকে বলে। আজকে এই শহর, এই জেলা, এই লোকসভা সবকিছু ওই প্রভুর নামে সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে আজকে এই শহরের নাম শ্রীরামপুর। তো সেই মন্দির আমি যখন যাই, অনেকদিন আগে 2020-21 সালে, সেই সময় আমি মন্দিরে যাই। মন্দিরের খুব বাজে অবস্থা ছিল, খুবই বাজে অবস্থা। মন্দিরের কোনো নির্মাণ নেই, কারণ এখানে তো রাজত্ব হচ্ছে হিন্দু বিরোধী সরকার। আমি ধর্মের সাথে রাজনীতি মেলাচ্ছি না, কিন্তু এটা বাস্তব। যেই রাজ্যে মন্দির ভাঙা হয়, যেই রাজ্যে ধর্মের ওপরে রাজনীতি হয়, সেই রাজ্যে একটা হিন্দু মন্দিরের কোনো নির্মাণ নেই। তো ওখানে যারা সেবায়িতরা আছে, বা পুরোহিতরা আছে, মন্দির কমিটির মানুষরা আছে, তাদের সাথে আমি কথা বলি। আপনি জানেন যে 2021 সালে শ্রীরামপুর বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করেছিলাম ভারতীয় জনতা পার্টির হয়ে। তো প্রচুর মানুষ আস্থা রেখেছিল পার্টির উপরে, সেভাবে ভোটও দিয়েছিল পার্টিকে। তো আমাকে ওখানকার কমিটির লোকেরা বলে যে এটা হচ্ছে শেওড়াফুলি রাজবাড়ির মনে হয় সম্পদ। তো তাই জন্য ওদের সাথে একটু কথা বলতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন সেই সময় যে অযোধ্যায় রাম জন্মভূমি সেভাবে ঠিকানা প্রতিষ্ঠা হয়েছিল। তো প্রভু শ্রী রাম তখন একদম বিরাজমান হয়েছে অযোধ্যায়। তো আমরা যারা এখানে আছি মন্দির, আমরা বললাম যে এই মন্দিরের এই অবস্থা কেন? তো আমরা রাজবাড়ির সাথে একটা মিটিং করলাম, অনেকজন ছিল, 10-15 জন ছিল, সবাইকে তো চিনি না, নতুন ছিল। তারা কিন্তু সেই মিটিং এ বলেছিল যে না, তাদের কোনো আপত্তি নেই, তারা কাজটা করবে। কিন্তু আশ্চর্যভাবে আমি যখন কাজ করতে নামি, আমি যখন মন্দিরের পুরো ময়না হয়ে গেছিল, প্ল্যান হয়ে গেছিল, আমরা কিভাবে কি করব সবকিছু হয়ে গেছিল, কিন্তু সেই কাজ করার ঠিক আগে সারাফুলি রাজবাড়ি আবার আমাকে আটকে দেয়। তারা বলে যে একটু পৌরসভা দেখায় আমাকে, এই দেখায় ওই দেখায়, নানান রকম। এটা অবভিয়াস, এটা রাজনৈতিক মোড় নিয়ে নিচ্ছে। তো তারপরে আর কিছু হয়নি। তারা আমাকে বারংবার চেষ্টা করেছে যোগাযোগ করার, কাজ শুরু করার। এখানে রাজনীতি ঢুকে গেছে, শেওড়াফুলি রাজবাড়ি পুরো চাপে চলে এসছে। কিসের রাজবাড়ি? কিসের রাজবাড়ি? তারা যখন লড়াই করেছে, মুঘলদের লড়াই করেছে। মন্দির তো কারোর সম্পত্তি হতে পারে না, ওই ভগবান তো কারোর সম্পত্তি হতে পারে না। পাবলিকের আস্থা জুড়ে আছে, শয়ে শয়ে মানুষের আস্থা জুড়ে আছে। আজকে রাম মন্দির যেটা এতে হয়েছে, রাম জন্মভূমিতে অযোধ্যা, সাধারণ মানুষ 1 টাকাও দিয়েছে সেই মন্দিরের জন্য। তো কেউ বলতে পারে না এটা দেবত্ব সম্পত্তি, আমি হতে দেবো না। না, লড়াই করবো এই নিয়ে। এই কবির সংকট ঘোষ লড়াই করবে, এটা মানবো না। বাট দাদা, কালকে লাইভের পরে অনেক আমি কমেন্টস এটাও করছিলাম, অনেকদিন বলছিল হ্যাঁ এটা ঠিক, আমরাও আছি। বাট ওর থেকে বেশি এমন কিছু নেগেটিভ কমেন্টস ছিল, বলে কি হবে, এটা তো আবার সেম পলিটিক্স হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে কি বলবো? এটা পলিটিক্স কেন হবে? কেন হবে? রাজবাড়িকে কেউ চাপ দিচ্ছে? রাজবাড়ি কেন বলছে না যে না ওখানে কাজ হোক? রাজবাড়ি কেন চাপ খাচ্ছে? রাজবাড়ি বলছে যে না, আমরা ধর্মীয় একটা পরিবার, আমরা ধর্মীয়, আমরা আমাদের ধর্মকে মানি, আমরা প্রভু শ্রী রামের ভক্ত। ওরা কেন ওপেনলি এসে বলছে না না ওখানে কাজ হোক? ওরা কেন চিরিচাপাটি করছে? ওরা কেন কারোর উপরে ভরসা করছে যারা 5 বছর ধরে তাদের ঝুলিয়ে রেখেছে? আমি আপনাদের বলি,
প্রভুর গায়ে জল পড়ে, হ্যাঁ, বর্ষাকালে প্রভুর গায়ে জল পড়ে, ওই কাপড় আবার বদলাতে হয়। আজকে এই কি আস্থা শেওড়াফুলি রাজবাড়ি, এই কি আস্থা এখানে একটা তৃণমূল কংগ্রেসের নেতা আছে, তারা কি চোখ বন্ধ করে রেখেছে? আমি আপনাকে আজকে আপনার চ্যানেলে আবার বলছি, কবি শঙ্কর ঘোষ যেহেতু এটাকে আবার উদ্যোগ নিয়েছে, আর এবার আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো বাধা কিছু মানবো না, আপনি দেখবেন সড়গড় ভাবে, মানে তাৎপর্যটা ভাবে কত লোক এবার এগিয়ে আসবে, নানান রকম ভাবে এগিয়ে আসবে। তারা হচ্ছে মানে হিন্দু সেজে থাকে। আর দাদা স্পেশালি যদি আমি যারা ইউথ, যারা স্পেশালি ইউথ যদি স্ট্যান্ড না দেয় তখন কি করে? কারণ এই টাইমে যদি ইউথই স্টার্ট না দেয় তখন যুব সমাজ হচ্ছে সমাজের স্তম্ভ, যুব সমাজ হচ্ছে সমাজের ভবিষ্যৎ। আর যুব সমাজের আজকাল ধর্মের উপরে খুব আস্থা আছে। তো আমি বলবো যুব সমাজ এই বিষয়টাকে নিক। আর শ্রীরামপুরের যারা যুবকরা আছে তারা আজকে খুব ফেড আপ। শ্রীরামপুর কেন, পশ্চিমবাংলার যুব সমাজ, আপনি জানেন যে কিছুদিন আগে যুবকদের জন্য ভাতা দিয়ে দিয়েছে। সবাই কি ভাতায় বাঁচবে? চাকরি নেই, ভাতা দেয়, মাথা উঁচু করে বাঁচতে দেবে না। একটা শিক্ষিত ছেলে, পশ্চিমবাংলায় যেহেতু শিল্প নেই তাই চাকরি নেই, তাই সে ভাতা নিয়ে বাঁচবে। আপনি দেখুন সম্মানটা কোথা থেকে কোথায় মমতা সরকার দাঁড়িয়ে দিচ্ছে। কিন্তু ওটা না দাদা, এটাও তো বলতে পারি ঘুগনির দোকান খুলতে বলেছেন কিছুদিন আগেই, বলে এত চাকরি যদি দরকার। এবং যেখানে শিল্প নেই সেখানে চাকরি হতে পারে, ইন্ডাস্ট্রি চাকরি দেয়, ঠিক আছে। তো যেহেতু দিদি সব শিল্পগুলোকে তাড়িয়ে দিয়েছে, আর উনি চায় না যে পশ্চিম বাংলা বিকশিত পশ্চিম বাংলা হোক, উনি চায় না এখানে ডেভেলপমেন্ট হোক, কারণ সেভাবে উনি ওনার ভোট ব্যাংকটা ধরে রাখবেন। তাই জন্য যেহেতু শিল্প চলে যাচ্ছে, উনি বলছে ঘুগনি বানাও, চপ মুড়ি বানাও, চপ কাটলেট বানাও। লজ্জাজনক ব্যাপার। এখানে কোথায় যুবকরা পড়াশোনা করে চাকরি করবে, ভালো জায়গায় মানে অন্টারপ্রেনারশিপ হবে, তারা নিজেদের সব ছোট ছোট ব্যবসা গড়ে তুলবে, যেমনি মুদ্রা লোন যেটা আমাদের কেন্দ্র সরকার দেয়, পশ্চিমবঙ্গ সরকার এই কোনো প্রকল্প এখানে লাগু করতে দেয় না। এইভাবে যুব সমাজটাকে শেষ করে দিয়েছে। আচ্ছা দাদা, এই যে শ্রীরামপুর নদীটা নিয়ে যেটা হচ্ছে ওটা লাস্ট স্টেপ, আমি বলি দেখুন, এবার কারোর সাথে আর কথা বলবো না। আইন আইনের জায়গায় হবে, আস্থা আস্থার জায়গায় হবে। আমি নিজে এটা মানতে অস্বীকার যে দেবত্ব সম্পত্তি বলে, কারুর সম্পত্তি বলে, কারুর জমি বলে তুমি পাবলিকের আস্থা আটকে দেবে। ইট ইজ হার্টিং মাই রিলিজিয়াস সেন্টিমেন্টস। আমি ক্রিমিনাল সিভিল যা দরকার আমি এবার কোর্টে যাব, প্রভুর নাম করে লড়াই নেমেছি, এতে কোনো রাজনীতি নেই, কিন্তু ওই মন্দিরের নির্মাণ হবে। একদম। আর দাদা রিসেন্টলি দুদিন আগেই হলো হাওড়াতে যে কেস হলো, এবি রিপোর্টারকে মারা হয়েছে recently, ওটা নিয়ে কি বলবেন? এটা তো প্রথম ঘটনা না, আগেও সাংবাদিকের উপরে হাত তুলেছে। রিপোর্টার্স, নিউজ, মিডিয়া, আমরা বলি আমাদের সংবিধানের আরেকটা স্তম্ভ, ইটস ওয়ান অফ দ্য পিলার্স অফ সোসাইটি। কারণ আপনাদের মাধ্যমে সমাজে পুরো জিনিসটা যায়। তাদের ওপরে হামলা মানে সংবিধানের ওপরে হামলা, তাদের ওপরে হামলা মানে যে একটা নিরপেক্ষ স্তম্ভ তার উপরে হামলা। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা সংবিধান বলে কিচ্ছু নেই। এখানে রুল অফ ল চলে না, এখানে রুলার্স ল চলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার আইন এখানে লাগু করেন, তাই জন্য এই হামলাগুলো হয়। পুলিশ নীরব, পুলিশ কিচ্ছু করে না, পুলিশ বরঞ্চ শাসক দলের মানুষদের প্রোটেকশন দেয়। তো এটা আর বেশি দিন নেই, এটা আপনি দেখবেন 2 মাসের ব্যাপার, এখানে বিজেপি সরকার আসবে, এসব চলবে। ধন্যবাদ। খবর সবার আগে জানতে চাও, টলিউড বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস, বিশ্বের খবর সবার আগে।